আসসালামু আলাইকুম। আমি জাকির হাসান জিতু। আমি ল্যাবরেটরি একাডেমিক কেয়ারের ইংরেজি শিক্ষক। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে। বর্তমানে ফাইনাল ইয়ারে আছি। তো আজকে আমরা যে টপিকটা শিখবো ইংলিশে সেটা হচ্ছে সেন্টেন্স। তো আমরা আগে প্রথমে কি লিখি এখানে সেন্টেন্স। সেন্টেন্স শব্দটার অর্থ কি? সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে বাক্য কাকে বলে। আমরা কখন বাক্য বলতে পারবো, কখন বলতে পারবো না। সেন্টেন্স আসলে কি? তাহলে এর যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যখন এক বা একাধিক শব্দ একটা অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে বাক্য বলবো। তাহলে সংজ্ঞাটা আমি আবার বলছি, এক বা একাধিক শব্দের সমষ্টি যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। তাহলে সংজ্ঞাটা আমরা একটু লিখে নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এক বা একাধিক, এখানে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এক বা একাধিক শব্দের সমষ্টি। তার মানে এখানে বুঝলাম সেন্টেন্স হইতে গেলে একটা শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দেই, আমি যদি বলি যে গো অর্থাৎ যাও, শুধুমাত্র একটা শব্দ আছে কিন্তু এটা একটা সেন্টেন্স হবে। আচ্ছা, আমি যদি বলি গো টু দা মার্কেট, গো টু দা মার্কেট, তাহলেও কিন্তু এটা সেন্টেন্স হবে। কারণ কি এখানে এক শব্দ হইতে পারে, একাধিক শব্দ হতে পারে। আচ্ছা, এখন আমাদের সংজ্ঞাটা কিন্তু মানে পুরোপুরি হয়নি। তাহলে এক বা একাধিক শব্দের সমষ্টি যখন অর্থ প্রকাশ করে, যখন অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তার মানে এখানে শব্দ হচ্ছে দুইটা। আমরা দেখলাম যে শব্দ থাকতে হবে এবং অর্থ প্রকাশ করতে হবে। এখন আমি যদি এরকম ভাবে বলি যে টু দা গো ইন দা মার্কেট, এখানে কিন্তু শব্দ আছে অবশ্যই 1 2 3 4 5 6টা, কিন্তু এইটা কি কোনো একটা এক্স্যাক্টলি অর্থ প্রকাশ করে? না, এখানে আসলে বোঝা যাচ্ছে না। এখানে গ্রামাটিক্যালি ভুল আছে, এখানে গ্রামাটিক্যালি ভুল আছে। এইজন্য আমাদের দুইটা শব্দ অর্থ প্রকাশ করতে হবে, এক বা একাধিক শব্দও থাকতে হবে। এই হলো আমাদের সেন্টেন্সের সংজ্ঞা। এই ক্ষেত্রে আমরা আরো কয়েকটা উদাহরণ বলতে পারি, যেমন খুব সহজে আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি পড়তে বসবো অথবা পড়তে বসবো না, প্রত্যেকটাই বাক্য, প্রত্যেকটাই এক একটা সেন্টেন্স। তো আমরা তো বুঝলাম যে সেন্টেন্স আসলে মানে কি, জিনিসটা কি, কাকে বলে। এখন আমাকে দেখতে হবে যে কত ধরনের সেন্টেন্স আছে এবং এগুলা কত প্রকার কি কি। তো আমি আশা করি যে সংজ্ঞাটা বুঝছো। তাহলে আমরা একটু এবার নেক্সটে যাই, সেন্টেন্স কত প্রকার। সাধারণত অর্থের দিক থেকে, সাধারণত অর্থ প্রকাশের দিক থেকে সেন্টেন্সকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। তাহলে এইভাবে বলা যাবে না সেন্টেন্স পাঁচ প্রকার, আমাকে এইভাবে বলতে হবে অর্থ প্রকাশের দিক থেকে সেন্টেন্স পাঁচ প্রকার। তো আমরা জাস্ট এখানে লিখি সেন্টেন্স পাঁচ প্রকার। আচ্ছা, তাহলে কি কি সেটা একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আমরা পাঁচটার নাম লিখবো, তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে উদাহরণ সহ ব্যাখ্যা করব। আগে পাঁচটার নাম তোমরা একটু লিখে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স। আমি একটু দ্রুত লিখছি, কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানাবে। ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো প্রত্যেকটা আমি আলাদাভাবে ব্যাখ্যা করব। অবজেক্টিভ সেন্টেন্স আর লাস্টে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমরা এখানে একটু ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা একটু সামনের দিকে আগাবো। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, এই যে পাঁচ প্রকার যে লিখে দিলাম, এখন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করব। তো সবার প্রথমে যেটা চলে যাবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সব অন্য একটা পেজে যাও, পেজে যে তোমরা এখানে একটা হেডলাইন দাও, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাসার্টিভ কথাটার অর্থ কি, অ্যাসার্টিভ শব্দটার মানে কি।
মানে হলো বিবৃতিমূলক বা বর্ণনামূলক। আমরা যেই সেন্টেন্সের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি, কোনো ধরনের প্রশ্ন করা ছাড়া, আদেশ অনুরোধ উপদেশ দেওয়া ছাড়া, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে সাধারণভাবে আমরা একটা কিছু প্রকাশ করব। যেমন আমি বললাম আমি আজকে স্কুলে যাব, আমি আজকে স্কুলে যাব না, আমি ভাত খাবো, আমি পড়তে বসবো। কিংবা আমরা যদি অতীতকালে কথা বলি যে আমি এই কাজটা করেছি, হ্যাঁ, বা আমি সেই আমার বাড়ি পড়া অলরেডি সম্পূর্ণ করে রেখেছি। এই যে আমি শুধুমাত্র আমার একটা মনের ভাব প্রকাশ করলাম, বর্ণনা করলাম, সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ এটার মানেই হচ্ছে বাংলা শব্দ বিবৃতিমূলক। আমি একটা বিবৃতি দিলাম, একটা বর্ণনা করলাম, বিবৃতিমূলক। যেহেতু এই শব্দটাও কঠিন, এইটা এভাবে লেখো, বিবৃতিমূলক বা বর্ণনামূলক, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। বর্ণনামূলক বাক্য চেনা সহজ উপায় কি? চেনা সহজ উপায় প্রথমে আমরা দেখব যে শব্দটার শেষে ফুল স্টপ আছে কিনা। ফুল স্টপ থাকলেই যে সেটা অ্যাসার্টিভ এমনটা না। প্রথমে আমরা দেখব এক নাম্বার শর্ত, ফুল স্টপ আছে কিনা। দ্বিতীয় শর্ত দেখব এই বাক্য দ্বারা কি কোনো প্রশ্ন করা হচ্ছে? প্রশ্ন করা তো হবে না, কারণ প্রশ্ন করা হলে এইটা সাধারণত প্রশ্নবোধক চিহ্নই থাকতো লাস্টে। তো আমরা দেখলাম ফুল স্টপ আছে। এবার আমরা দুই নাম্বার শর্ত দেখব যে বাক্যটার এই গঠনটা খেয়াল করতে। আচ্ছা, গঠনটা আমি একটু পরে লিখে দিই, এর আগে আমি সংজ্ঞাতে যাই, তাহলে ভালো হবে। তাহলে আমরা এভাবে লিখে ফেলি যে যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে, কারণ অন্যভাবে বর্ণনা করা যায়। আমি যদি বর্ণনা করতে যাই, কাউকে উন্নত করে ফেলি, তখন কিন্তু সেটা অ্যাসার্টিভ হবে না। এজন্য আমি কথাটা লিখে দিলাম যে সাধারণভাবে বর্ণনা করা হয়। খুবই সিম্পল একটা সংজ্ঞা, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে সংজ্ঞাটা তোমরা একটু লিখে নাও, আমি মুছে দিচ্ছি। তাহলে আমি তিনটা উদাহরণ দিব এবং এই তিনটা উদাহরণ দিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো তিনটা উদাহরণ এখানে লেখা নাও, एग्जांपल। আচ্ছা, প্রথমে ওয়ান, যে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, ফুল স্টপ। দুই নাম্বার, আই গো টু দা স্কুল, ফুল স্টপ। তিন নাম্বার, সেটা হচ্ছে তাহলে আমি যে তিনটা উদাহরণ লিখলাম, এই তিনটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে এইখানে এই সেন্টেন্সটা যে অ্যাসার্টিভই হবে, মানে আমরা বুঝবো কিভাবে, কোন কোন শর্তগুলো থাকলে এটাকে আমরা অ্যাসার্টিভ বলতে পারবো। প্রথম শর্ত, এখানে ফুল স্টপ দিয়ে শেষ হলো। দ্বিতীয় শর্ত যেটা, সাবজেক্ট দিয়ে শুরু হবে, প্রত্যেকটা সেন্টেন্সেরই সাবজেক্ট দিয়ে শুরু হবে। আই উই, এখানে কিন্তু সবগুলো সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। এখন এই দুইটা যদি থাকে, তাহলে কি আমরা বলতে পারবো অ্যাসার্টিভ? উত্তর বলা যায় হ্যাঁ, কিন্তু এটা নাও হইতে পারে। যেমন আমি একটা বলি, যেমন এখানে যদি আমি বলি ইউ ডু দা ওয়ার্ক, এটা একটা বোঝার ব্যাপার আছে। দেখো এখানে আমি বললাম তুমি কাজটা করো, তোমাকে কিন্তু অর্থ জিনিসটা মাথায় রাখতে হবে। ইউ ডু দা ওয়ার্ক, তার মানে কি এইখানে আমি একজনকে আদেশ বললাম অথবা অনুরোধ করলাম ইউ ডু দা ওয়ার্ক, তখন কিন্তু হবে না। সাবজেক্ট দিয়ে শুরু হলে খেয়াল রাখতে হবে সাবজেক্টটা ইউ কিনা, যদি ইউ হয় তাহলে সেটা অ্যাসার্টিভ হবে না। দুইটা শর্ত, একটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে এবং সাধারণ বর্ণনাগুলো বোঝাবে। এই তো আমরা নেক্সটে যাই, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা খুবই সহজ। যে সেন্টেন্সের শেষে আমরা দেখব যে প্রশ্নবোধক চিহ্ন আছে, নিঃসন্দেহে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর আমরা একটু সংজ্ঞাটা লিখে দেই। তাহলে যে সেন্টেন্স দ্বারা, আমি কি বললাম, যে সেন্টেন্স দ্বারা সাধারণত প্রশ্ন করা বোঝায়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে এটা একটু লিখে নাও। তোমরা একটা নোট খাতা বানাবে গ্রামারে, যখন প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের ওই খাতার মানে নোট থাকবে, শেষে কিন্তু পুরো একটা গ্রামারের বইয়ের মতো হয়ে যাবে এবং তোমরা ওই খাতা দেখে পড়বা। তাহলে
এবার দেখো যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন যেমন আমি বললাম যে ডু ইউ গো টু স্কুল, আমি বললাম উইল ইউ বাই দ্য পেন, তার মানে কি তুমি কলমটা কিনবে, বাংলাতে বলছো তুমি কি ভাত খেয়েছো, তুমি কি স্কুলে যাও, তুমি কি এটা করো। যত ধরনের প্রশ্ন করি আমরা, তুমি কি বাড়ির কাজটা করেছো, সবগুলা প্রশ্ন, সবগুলা সেন্টেন্স হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখনই আমরা কাউকে প্রশ্ন করব সেই সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে উদাহরণটা যদি আমি লিখি, দেখো উদাহরণটা খেয়াল করো। এক নম্বরে আমি উদাহরণ দিলাম, এটা গঠনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলেও প্রত্যেককে শুরু একরকম হয় না। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রত্যেককে শুরু হয় সাবজেক্ট দিয়ে, কিন্তু এখানে প্রত্যেকটা তিন ভাবে শুরু হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হতে পারে, আমি এভাবে বললাম কোশ্চেন মার্ক, আমি বললাম ক্যান ইউ প্লে দ্য পিয়ানো, তুমি কি পিয়ানোটা বাজাতে পারো, কোশ্চেন করলাম, শুরু হলো ক্যান দিয়ে, শেষ হয়েছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। তার মানে কি বুঝলাম, যে মডাল ভার্ব দিয়ে শুরু হতে পারে। এখন মডাল ভার্বের বিস্তারিত আমি যাচ্ছি না, তবে জাস্ট আপাতত বলে রাখি ক্যান, কুড, শ্যাল, শুড এইগুলা দিয়ে শুরু হতে পারে, এই চারটা মাথায় রাখো। তারপরে দুই নাম্বার গঠন, সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হতে পারে। অক্সিলারি ভার্ব কি, am, is, was, were এগুলো দিয়ে শুরু হতে পারে। যেমন আমি এখানে লিখে দিয়েছিলাম আই এম স্টুডেন্ট, এইটাকে যদি প্রশ্নবোধক চিহ্ন করি তাহলে কি আমরা এটা এভাবে লিখতে পারি না, am I a student। আমি যখন বললাম আমি একজন ছাত্র, সাধারণ বর্ণনা, তার মানে হচ্ছে সাধারণ বর্ণনা, সেটা হচ্ছে কি হলো, আমি বললাম সেটা অ্যাসার্টিভ হলো। কিন্তু যখন আমি এমটাকে আগে আনলাম তখন কিন্তু সেটা প্রশ্নবোধক হয়ে গেল। তার মানে am I a student, তার মানে শুরু হতে পারে মডাল ভার্ব দিয়ে, শুরু হতে পারে অক্সিলারি ভার্ব দিয়ে, শুরু হতে পারে ডু, ডাজ, ডিড দিয়ে। কিভাবে, তিন নম্বরে গঠন, আমি বললাম যে ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও। তার মানে কি আমি একটা প্রশ্ন করলাম, শেষ হয়েছে প্রশ্নবোধক দিয়ে, শুরু হয়েছে ডু দিয়ে। তার মানে তিন নাম্বার ফর্মে হচ্ছে ডু, ডাজ, ডিড দিয়েও শুরু হতে পারে। চার নাম্বার, সেটা সাধারণত জানো তোমরা, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হতে পারে। আমি বলতে পারি হোয়াট ইজ ইওর নেম, হাউ আর ইউ, এই যে ডাব্লিউএইচ কোশ্চেন, হোয়াট, হু, হুম, হুইচ, এই যে এইগুলো দিয়েও আমরা শুরু করতে পারি। তার মানে আমি একটু সামারি করি, দেখবা যে প্রশ্ন করা বোঝাচ্ছে কিনা, অর্থটা খেয়াল করার চেষ্টা করবা, প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা এটা দেখবা, তাহলে তুমি বুঝতে পারবা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে যদি আরো বিস্তারিত জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আচ্ছা আমরা তিন নম্বরে যাই একটু। তিন নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে একটু হেডলাইন লিখে রাখবো। ইম্পারেটিভ সেন্টেন্স আমি একটু বলি। ইম্পারেটিভ সেন্টেন্স শব্দটা মানে এর সংজ্ঞাটা এরকম, যে সেন্টেন্স দ্বারা চারটা জিনিস বোঝাবে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, তারপরে হতে পারে প্রস্তাব, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, এই জিনিসগুলো বোঝাবে তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তার মানে এই সেন্টেন্সটা চেনার একমাত্র উপায় হলো সেন্টেন্সটার অর্থ বোঝা। কারণ এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে, এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে। তারপরে আমি একটু সহজ ট্রিক্স বলে দিচ্ছি, তার আগে তোমরা সংজ্ঞাটা লিখে নাও। তাহলে যে সেন্টেন্স দ্বারা কি বললাম, চারটা জিনিস সাধারণত, সেটা হচ্ছে আদেশ, নিষেধ, আমি আদেশ করলাম দরজাটি খোলো, আদেশ, নিষেধ করলাম ওখানে যেও না, রাস্তা পার হইও না, নিষেধ করলাম, উপদেশ।
তোমার ডাক্তার দেখানো উচিত, উপদেশ করলাম। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ। দয়া করে আমাকে কি এক গ্লাস পানি দিবে, অনুরোধ করতেছি। আর একটা যেটা হতে পারে প্রস্তাব, ওইটা আমি এখন লিখলাম না। এই চারটা জিনিস আপাতত তোমাদের ফোকাসটা, সেটা হচ্ছে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বোঝায়। তাহলে এখন আমরা তো বুঝলাম, এখন তো আসলে উদাহরণ ছাড়া তো বোঝা যায় না ভালো করে। এখন এই চারটা জিনিস দিয়ে আমরা উদাহরণটা দিব এবং বোঝার, আমরা একটা সেন্টেন্স দেখলে যাতে বুঝতে পারি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ট্রিক্সটা আমরা একটু দেখব। তো প্রথমে উদাহরণ যেটা, সেটা লেখো যে ডু দা ওয়ার্ক, ফুল স্টপ। তাহলে প্রথমে কি ছিল, ডু দা ওয়ার্ক। এখন আমরা সবার প্রথম চেনা সহজ উপায়, সেটা হচ্ছে আমরা শব্দটার অর্থ করার চেষ্টা করব। কাজটি করো, এখানে বোঝা যাচ্ছে যে একটা আদেশ দিচ্ছে, তার মানে আমরা বুঝলাম এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এমন একটা শব্দ আসছে, এর মধ্যে আমি শব্দটার মানেই জানি না। যদি আমি মানেই না জানি, আমি কি বুঝতে পারবো যে এটা আদেশ না উপদেশ বোঝাচ্ছে? আমি কিন্তু বুঝতে পারবো না। তখন চেনার উপায় কি? তখন আমরা দেখব যে কোনোভাবে যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা। সেন্টেন্সটা যদি কোনোভাবে ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে সেটা অবশ্যই সেটা কি হবে, ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু কোন ভার্ব? ভার্ব কিন্তু হবে মূল ভার্ব। আমি আগে বলছি অক্সিলারি ভার্ব না, এম ইজ আর না, ডু ডাজ ডিড না, এটা হবে মূল ভার্ব। তাহলে এখন কোশ্চেন হলো, স্যার আপনি তো এখানে ডু দিয়েছেন, আপনি বলতেছেন ডু দিয়ে শুরু হওয়া যাবে না। তো যখন দেখবা ডু এর অর্থ করা অর্থে, যেমন ডু দা ওয়ার্ক, কাজটি করো, তার মানে ডু এখানে মূল ভার্ব, তাহলে বোঝা গেল এই ডু হচ্ছে তোমার মূল ভার্ব দিয়ে শুরু হলো, ফুল স্টপ দিয়ে শেষ হলো, ইম্পারেটিভ। 2 নাম্বার উদাহরণ, ওপেন দা বুক। ওপেন দা বুক আবারও কিন্তু সেম, কি প্রথমে আমরা অর্থ করার চেষ্টা করব। ওপেন দা বুক মানে বইটা খোলো, তাহলে দেখা যাচ্ছে একটা অর্থ বোঝা যাচ্ছে যে আদেশ, তার মানে আমরা এটা বলতেই পারি ইম্পারেটিভ সেন্টেন্স। ফুল স্টপ দিয়ে শেষ হলো, ওপেন দিয়ে শেষ হলো। আচ্ছা আদেশ তো গেল, তাহলে আমরা এখন যদি নিষেধ দেখি, তাহলে নিষেধ যখন হবে তখন কিচ্ছু হবে না, জাস্ট এইখানে এরকম আসবে ডোন্ট। সেক্ষেত্রে আমরা এখানে একটু ফর্ম চেঞ্জ করতে হবে আমাদের। আচ্ছা আমি এই নিষেধেরটা একটু বোঝাই দিই। যদি আমরা কখনো করতে বলি, তাহলে আমরা ডু দিয়ে শুরু করতেছি, ডু দা ওয়ার্ক। তাহলে এখন আমি নিষেধ করব, তখন কিভাবে লিখবো আমরা? তখন আমরা লিখব ডোন্ট ডু দা ওয়ার্ক। অর্থাৎ কাজটি করো না, ডোন্ট তখন বলতেছি, তার মানে আমি নিষেধ করতেছি, ডোন্ট ডু দা ওয়ার্ক। এর আগে বলছিলাম কি, যে ওপেন দা বুক, এখন আমরা কি লিখবো, ডোন্ট ওপেন দা বুক। তার মানে যখনই ডোন্ট দিলাম তখনই আমরা বুঝে গেলাম নিষেধ করতেছি, তার মানে এইটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আচ্ছা এবার আমরা একটু নেক্সটে যাই। বলতেছে যে উপদেশ বোঝাবে। তাহলে উপদেশ আমরা কিভাবে দেই? উপদেশটা কিন্তু অনুরোধ আর নিষেধের মাঝামাঝি একটা অবস্থায় থাকে, যে তোমার কাজটা করা উচিত। তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা এইভাবে আসতে পারে যে একজন অসুস্থ মানুষকে দেখে যখন আমরা বুঝতেছি তার ডক্টরের কাছে যাওয়া উচিত, তখন আমি লিখলাম ইউ শুড গো। এখানে একটু হবে ইউ শুড গো টু দ্য ডক্টর। যখন আমরা একটা উপদেশ দিলাম, এখানে আমি দেখতেছি তার যাওয়া উচিত। এখানে উপদেশটা আরো অনেক রকম ভাবে হতে পারে। আমি একটা অমনোযোগী ছাত্র দেখলাম, আমি তাকে বললাম যে তার পড়া উচিত, তখন আমি বলতে পারি যে ইউ শুড রিড দ্য বুক। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও কি হবে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমি বলছিলাম যে সেন্টেন্স কিন্তু এখানে ইউ দিয়ে শুরু হইছে, ওই যে আগে বলছিলাম ইউ দিয়ে শুরু হওয়া যাবে না সার্টিফিকেট, আর এখানে বললাম যে ইউ দিয়ে শুরু হইতে পারে। ইউ কত সময় থাকতে পারে, কত সময় নাও থাকতে পারে, হাইট থাকতে পারে। যেমন আমি আগে যখন বললাম যে ডু দা ওয়ার্ক, তখন কিন্তু আসলে ইউটা হাইট ছিল, মানে ইউ ডু দা ওয়ার্ক, কে করবে কাজটা, তুমি করো কাজটা। এখানে ইউটা আছে, এখানে ইউটা হাইট ছিল, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ থাকবেই। আর অনুরোধ জিনিসটা দুইটা সেন্টেন্স দিয়ে শুরু হতে পারে সাধারণত। একটা শুরু হতে পারে কাইন্ডলি দিয়ে, আর একটা শুরু হতে পারে প্লিজ দিয়ে। কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে। আমি যদি বলি কাইন্ডলি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার,
তার মানে কি? তার মানে আমি বলতেছি দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, এ গ্লাস অফ ওয়াটার। এখানে কিন্তু এই ওয়াটার অফ গ্লাস হইতে পারবে না, ওয়াটার আনকাউন্টেবল নাউন, ওটা আমি পরে আলোচনা করব। তারপর বললাম প্লিজ, এখন আমি যা খুশি লাগাতে পারি। যখন আমি আগে যেমন বলছিলাম ওপেন দা ডোর, ওটা আদেশ হয়ে গেছিল। যখন আমি প্লিজ লাগাচ্ছি, প্লিজ ওপেন দা ডোর, তখন এইটাই তো কি হয়ে যাচ্ছে, ওপেন দা ডোর, ওপেন দা ডোর। হ্যাঁ, এইটা তখন অনুরোধ হয়ে যাচ্ছে। তার মানে কি? সামারি করি, কাইন্ডলি প্লিজ দিয়ে শুরু হলে সেটা 100% ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ফিক্স। আচ্ছা, এই ছিল। এবার আমরা নেক্সট চলে যাব, অপটেটিভ সেন্টেন্স। তোমরা এই হেডলাইনটা দিয়ে দাও, অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, অপটেটিভ শব্দটার অর্থ হচ্ছে প্রার্থনা সূচক, প্রার্থনামূলক। তার মানে আমরা এখানে ব্র্যাকেটে একটু লিখে দেই যাতে আমাদের মনে থাকে। প্রার্থনা সূচক বাক্য, তার মানে যেই বাক্য দিয়ে আমরা প্রার্থনা বোঝাবো সেটাই হচ্ছে প্রার্থনা সূচক বা অপটেটিভ সেন্টেন্স। আমরা কার কাছে প্রার্থনা করি? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। তাহলে আমরা দেখব অর্থটা কি এরকম বোঝাচ্ছে, প্রার্থনা বোঝাচ্ছে, তাহলে সেটা আমরা কি বলবো, অপটেটিভ সেন্টেন্স। তবে এইটা চেনার খুবই সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে এই সেন্টেন্সটা শুরুই হয় মে দিয়ে শুরু হয়। যেমন আমরা যদি বলতে পারি, এরকম ভাবে বলতেই পারি, মে আল্লাহ ব্লেজ ইউ, এটাও কিন্তু ফুল স্টপ থাকবে। তার মানে ফুল স্টপ থাকলে যে ঠিক না, আমাকে শুরুর দিকে দেখতে হবে। যেমন এখানে শুরুতে হবে মে দিয়ে, মে আল্লাহ ব্লেজ ইউ। তারপরে আমরা আরো লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই প্রার্থনা সূচক বাক্য এটা সংজ্ঞাটা একটু লিখি। তাহলে সেম আবারও আগের প্যাটার্নে, তাহলে যে সেন্টেন্স দ্বারা, সবাই লেখো, যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা বোঝাবে, খুবই সিম্পল, প্রার্থনা বোঝাবে, তাকে অপটেটিভ সেন্টেন্স বলতে, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এইভাবে শেষ। তাহলে এখন এই প্রার্থনা কিভাবে বোঝাতে পারে, বা আমরা একটা সেন্টেন্স থেকে কিভাবে বুঝবো যে এটা প্রার্থনা বোঝাচ্ছে, সেটা একটা পয়েন্ট। তো আমরা একটু আসলে উদাহরণ না দেখলে বোঝা যাবে না। তো উদাহরণ আর এর যে গঠনটা কিভাবে গঠিত হয় সেই ব্যাপারটা, তাহলে আমরা এখানে উদাহরণটা একটু দেখি। উদাহরণটা দেখো, যে আমি কি বললাম, আমি বললাম যে এই ধরনের সেন্টেন্সগুলো সব সময় শুরু হবে মে দিয়ে। তাহলে প্রথমে যেটা বললাম, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমাকে কি করুক, আশীর্বাদ পুষ্ট করুক। আচ্ছা, এই একটা গেল। তারপরে এরকমই, মানে আমরা যে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা বোঝাবো এমন না, আমাদের অনুমতি অর্থে যখন একটা বোঝাবো তখনও কিন্তু হতে পারে। যেমন খুব মনোযোগ দিয়ে আমি যদি বলি যে মে আই কামিং স্যার, আমরা কিন্তু শিক্ষকের কাছে আসছি, মে আই কামিং স্যার। তার মানে কি, এখানেও কি আমরা একটা প্রার্থনা বা অনুরোধ, একটা অনুমতি চাচ্ছি না? তার মানে সেই ক্ষেত্রেও কিন্তু এইটা হবে অপটেটিভ সেন্টেন্স। চেনার উপায় মেই থাকবে, শেষে ফুল স্টপ থাকবে, প্রার্থনা বা অনুমতি বোঝাবে। যেমন মে আই কাম ইন স্যার, এইরকম তুমি এখন 10টা বাক্য যদি লেখো দেখবে প্রত্যেকটাই অপটেটিভ সেন্টেন্স হবে। তো সেটাই আমি আবার বলি, লাস্টে ফিনিশিং সেটা হচ্ছে মে দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, সেটা অপটেটিভ সেন্টেন্স হবে। যাই হোক, আমাদের লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এই যে এক্সক্লেমেটরি শব্দটার অর্থ হচ্ছে বিস্ময় সূচক, কিন্তু এই এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে সবসময় বিস্ময় বোঝাবে ব্যাপারটা এমন না। তারপর আমরা এখানে দেখি এক্সক্লেমেটরি শব্দটার অর্থ হচ্ছে বিস্ময় সূচক, বিস্ময় সূচক বাক্য। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা সুখ, দুঃখ, বিস্ময়, মুগ্ধতা বোঝাবে
মানে শুধু বিস্ময় বোঝাবে না, হতে পারে সুখও বোঝাচ্ছে। হ্যাঁ, সুখ দুঃখ বিস্ময়। দেখো আমার সাথে সাথে লেখো, যে সেন্টেন্স দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আচ্ছা, তাহলে এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে কিভাবে সুখ দুঃখ বিস্ময় আর মুগ্ধতা এগুলো বোঝায়, এবং দেখব যে প্যাটার্নটা কেমন হয় সেটাই। তো এই ধরনের সেন্টেন্স সাধারণত শুরু হয় দুইটা শব্দ দিয়ে। একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হাউ। যেমন আমি এভাবে একটা লিখলাম যে, তাহলে হোয়াট আ বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল, the bird is, এই চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হবে, কিন্তু হোয়াট এবং হাউ দিয়ে শুরু হলেই সেটা এক্সক্লেমেটরি না। কারণ আমি যদি বলি হোয়াট ইজ ইওর নেম, তাহলে সেটা কিন্তু ইন্টারোগেটিভ হবে, প্রশ্ন বোঝাচ্ছি। আমি যদি বলি হাউ আর ইউ, সেটাও হবে ইন্টারোগেটিভ। হোয়াট এবং হাউ দিয়ে শুরু হওয়ার পর আমরা দেখব যে এক্সক্লেমেটরি এই চিহ্নটা আছে কিনা, বিস্ময়সূচক চিহ্নটা আছে কিনা, এবং অর্থটা বোঝাবে। এই যে যেমন এখানে বলছে হোয়াট বিউটিফুল দ্য বার্ড ইজ, অর্থাৎ এই পাখিটা কতই না সুন্দর, তার মানে একটা মুগ্ধতা বোঝাচ্ছে, একটা বিস্ময় বোঝাচ্ছে, তার মানে সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দুই নাম্বার হতে পারে হুররে, উই অন দ্য গেম। এই এক্সক্লেমেটরি। আমি কি বলছি? হুররে, উই অন দ্য গেম, মানে আমরা জিতে গেছি। তার মানে কি এটা আমাদের একটা মুগ্ধতা প্রকাশ করতেছে, একটা সুখ প্রকাশ করতেছে না? হুররে, আমরা জিতে গেছি। তাহলে স্যার আপনি তো বললেন দুঃখ প্রকাশ করতে পারে। ইয়েস, দুঃখ প্রকাশ করতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে 3 নম্বর উদাহরণটা তোমরা এর নিচে রাখো, আমি একটু এখানে মুছে দিচ্ছি। সেটা হচ্ছে 3 নাম্বার দিয়ে রাখো এরকম, আলাস, মানে আহারে, শব্দের অর্থ আহারে। His father is no more. তার বাবা আর নেই। তার মানে কি আমরা একটা দুঃখ প্রকাশ করলাম। এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যাপার। তো আমি যদি একটু সামারি করি, সেই ক্ষেত্রে আমি বলবো যে হোয়াট এবং হাউ দ্বারা শুরু হবে, এবং এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, অথবা এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং আরেকটা ব্যাপার, সেই সেন্টেন্সটা সবসময় সুখ দুঃখ বা বিস্ময় প্রকাশ করবে। তোমরা এটা দেখে আপাতত আমি আশা করি যে তোমরা সেন্টেন্সটা আইডেন্টিফাই করবা কোন ধরনের কোন সেন্টেন্স। তো এই ছিল সেন্টেন্সের মানে পুরো টপিক। তো তারপরে যদি কোনো একটা টপিকে বুঝতে অসুবিধা হয় বা স্পষ্টতা থাকে, তোমরা কমেন্টে জানাও, অথবা আমাদের কোচিং এ আসতে পারো সরাসরি অফলাইনে ক্লাস নেওয়ার জন্য। তো তখন ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান করব।